রাধে রাধে। ভক্তি এবং আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু বৃন্দাবনে আপনাকে স্বাগত। এই ভিডিও গাইডে আমরা শ্রীকৃষ্ণের জীবনের সাথে জড়িত 12টি মুখ্য ধর্মীয় স্থান এক ঝলক দেখে নেব। আপনি যখনই বৃন্দাবনে আসবেন এই 12টি ধর্মীয় স্থান আপনার অবশ্যই দর্শন করা উচিত। তাহলে চলুন এই ভার্চুয়াল ট্যুরটি শুরু করছি। আমি হলাম আপনার নতুন বন্ধু সৌরভ এবং আপনারা দেখছেন সৌরভ বং ডায়েরি। ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার শহর থেকে ট্রেন ধরুন আর পৌঁছে যান মথুরা জংশন স্টেশন। যদি আপনার শহর থেকে মথুরা আসার জন্য ট্রেন না পান তাহলে আপনারা ভায়া দিল্লি অথবা আগ্রা হয়ে মথুরা পৌঁছতে পারেন। মথুরা স্টেশনের বাইরে থেকে আপনারা অটো পেয়ে যাবেন, অথবা 1000 টাকা দিয়ে 4 হুইলার গাড়ি রিজার্ভ করেও আপনারা বৃন্দাবন পৌঁছতে পারেন। অটোতে ভাড়া নেবে জনপ্রতি মাত্র 30 টাকা করে। আমরা এই ট্যুরটি বুক করেছিলাম ওয়ে ফর ট্রাভেলস অ্যাডভেঞ্চার বলে একটি ট্যুর কোম্পানি থেকে। ট্যুর কোম্পানির গাড়ি স্টেশনের বাইরে আমাদের পিক আপ করার জন্য চলে এসেছিল। বৃন্দাবন থেকে মথুরার দূরত্ব হলো মাত্র 12 কিলোমিটার। প্রায় আধ ঘন্টায় আমরা বৃন্দাবন পৌঁছে গেছিলাম। বৃন্দাবনে থাকার জন্য আপনারা 1000 থেকে 1500-এর মধ্যে হোটেল রুম পেয়ে যাবেন। আমরা বৃন্দাবনে ছিলাম প্রেম মন্দির থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত দ্য তুলসী গার্ডেন বলে একটি হোটেলে। ওয়ে ফর ট্রাভেলস অ্যাডভেঞ্চার ট্যুর কোম্পানি আমাদের জন্য এই হোটেলে রুম বুক করে দিয়েছিল। আমাদের হোটেলের রুম নম্বর ছিল 1003। আমরা 4 জন ছিলাম, তাই আমাদের জন্য এই ফ্যামিলি রুমটি বুক করা হয়েছিল। চা কফি কিট আর ইলেকট্রিক কেটলির সঙ্গে এসি আলমিরা, মিনি ফ্রিজ। এই হোটেল রুমের বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। পরের দিন আমরা সকাল সকাল হোটেলে ফ্রেশ হয়ে পায়ে হেঁটে রওনা দিয়েছিলাম বৃন্দাবনের সমস্ত ধার্মিক স্থলগুলো ঘুরে দেখার জন্য। আপনারা চাইলে এক মন্দির থেকে আরেক মন্দির ই রিক্সায় 20 টাকার বিনিময়ে দিয়ে ঘুরতে পারেন। আর বৃন্দাবনের সমস্ত মন্দির সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। তাই সকাল সকাল আমরা এখন প্রথমে দর্শন করব প্রেমানন্দ মহারাজের। প্রেমানন্দ মহারাজের আশ্রম শ্রীরাধা কেলিকুঞ্জের দূরত্ব হলো প্রেম মন্দির থেকে মাত্র 1.5 কিলোমিটার। কিন্তু আশ্রমে দর্শন করার জন্য আপনাদের ভোর রাত থেকে সৎসঙ্গের টোকেন কালেক্ট করতে হবে। শ্রীরাধা কেলিকুঞ্জ থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত সাবেরি কুঞ্জ, সাবেরি গার্ডেন। মহারাজ এখানে প্রতিদিন সকাল 7টার সময় পদযাত্রা করেন। প্রতিদিন 10,000-এরও বেশি ভক্ত এই সাবেরি গার্ডেন এই মাঠে এসে জড়ো হন প্রেমানন্দ মহারাজের এক ঝলক দর্শনের জন্য। আমরাও সকাল সকাল এই মাঠে এসে উপস্থিত হয়েছিলাম। সকাল প্রায় 7:30 নাগাদ প্রেমানন্দ মহারাজ আমাদের মধ্যে এসে উপস্থিত হলেন এবং পদযাত্রা করে আমাদের দর্শন দিলেন। আপনারা এখন ভার্চুয়ালি প্রেমানন্দ মহারাজের দর্শন করছেন। আপনারা কমেন্টে অবশ্যই রাধা রাধা লিখবেন। শ্রী প্রেমানন্দ মহারাজের দর্শন করার পরে প্রায় আধা কিলোমিটার মতো পায়ে হেঁটে আমরা পৌঁছলাম কালীদয় বলে একটি মন্দিরে। এটি হলো আজ আমাদের প্রথম দর্শনীয় স্থান। কথিত আছে প্রথমে যমুনা নদী এই ঘাট দিয়ে প্রবাহিত হতো আর ভগবান কৃষ্ণ কালিয়া নামক সাপকে এই স্থানে বশীকরণ করে উনার পিঠের উপরে চড়ে নৃত্য করেছিলেন এবং এই ঘাটে আপনারা পুরনো একটি গাছ দেখতে পাবেন। কথিত আছে এই গাছ থেকেই ভগবান কৃষ্ণ যমুনা নদীতে ঝাঁপ দিয়েছিলেন এবং আরেকটি মত অনুযায়ী সমুদ্র মন্থনের অমৃত কলস এই গাছে লুকানো হয়েছিল এবং ওই অমৃত কলস থেকে একটুখানি অমৃত এই গাছে পড়েছিল, তাই এই গাছ অমর হয়ে গেছে। বৃন্দাবনে আমাদের দ্বিতীয় গন্তব্য হল শ্রীরাধা মদন মোহনজি মন্দির। মনে করা হয় এটি বৃন্দাবনের সবথেকে প্রাচীন একটি মন্দির। 1580 সালে এই সুন্দর মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল। এই মন্দিরটি মুলতানের রাজা কাপুল রামদাস বানিয়েছিলেন। সিঁড়ি দিয়ে খানিকটা দূর উপরে উঠে আপনাদের মন্দির দর্শন করতে হবে। মন্দিরের আর্কিটেকচার ডিজাইন খুবই সুন্দর। রেড স্যান্ডস্টোন দিয়ে মন্দিরটি বানানো হয়েছে। মন্দিরে বিরাজমান শ্রী মদনমোহন মানে কৃষ্ণ এবং রাধা। মদনমোহন মন্দির দর্শনের পরে আমাদের তৃতীয় গন্তব্য হল শ্রী বাঁকে বিহারী মহারাজের মন্দির। মন্দিরের বাইরে থেকে প্রসাদের দোকান থেকে আপনারা মিষ্টি প্রসাদ কিনতে পারেন অথবা এখানকার ফুলের দোকান থেকে ফুল কিনে আপনারা বাঁকে বিহারী মহারাজের মন্দিরে প্রবেশ করে দর্শন পূজন করতে পারেন। এই বাঁকে বিহারীর মন্দির হল বৃন্দাবনের প্রধান মন্দির।
প্রতিদিন এই মন্দিরে প্রচুর ভিড় হয়। আপনারা সকাল সকাল এসে এই মন্দিরে এসে দর্শন করার চেষ্টা করুন, কারণ বিকেল 4টের পরে এই মন্দিরে প্রচুর ভিড় লাগে। প্রচুর ভক্তরা আসে বাঁকে বিহারী মহারাজের দর্শন করার জন্য। ঠাকুর শ্রী হরিদাস বাঁকে বিহারী মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। হরিদাস ছিলেন প্রাচীন গায়ক তানসেনের গুরু। স্বামী হরিদাসজি নিধিবনে ভগবান রাধাকৃষ্ণের আরাধনা করতেন এবং ভজন কীর্তন করতেন। একদিন ভগবান রাধা এবং কৃষ্ণ প্রসন্ন হয়ে উনাকে দর্শন দিলেন এবং স্বামী হরিদাস সকলের দর্শনের জন্য ভগবান রাধাকৃষ্ণকে অনুরোধ জানালেন এবং রাধা এবং কৃষ্ণ মিলিত হয়ে একটি রূপ ধারণ করলেন। তখন স্বামী হরিদাস ওই মূর্তিটা নিয়ে এসে এই নতুন মন্দিরে প্রতিষ্ঠা করলেন। বাঁকে বিহারী মহারাজের দর্শনের পরে কুঞ্জগুলি হয়ে খানিকটা পায়ে হেঁটে আমরা পৌঁছলাম রাধা বল্লভ মন্দির। এটি আমাদের চতুর্থ মন্দির। বাঁকে বিহারী মহারাজের মন্দিরের মতো এই মন্দিরও খুবই জাগ্রত। শ্রী হরিবংশ প্রভু এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। মনে করা হয় এই মন্দিরের আরাধ্য দেবতা রাধা বল্লভের দর্শন করলে সৌভাগ্য প্রাপ্তি হয় এবং এই রাধা বল্লভের মূর্তি শালগ্রাম শিলা থেকে স্বয়ং প্রকট হয়েছিলেন। রাধা বল্লভ দর্শন করার পরে 1 কিলোমিটার পায়ে হেঁটে আমরা পৌঁছলাম নিধিবন। নিধিবন হলো আমাদের 5 নম্বর দর্শনীয় স্থান। বৃন্দাবনে হলো তুলসী, বন মনে জঙ্গল। বৃন্দাবনে এই তুলসীর নামেই বৃন্দাবন নামটি এসেছে। মনে করা হয় আজ থেকে প্রায় 6500 বছর আগে নিধিবন 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল। শাস্ত্রমতে ভগবান কৃষ্ণ 16,800 রূপ নিয়ে গোপীদের সঙ্গে রাসলীলা এই নিধিবনে করেছিলেন এবং গোপীদের কামনা ইচ্ছা পূরণ করেছিলেন। আমাদের ঘরে যে তুলসীর গাছ থাকে সেটি হলো রাম তুলসী এবং শ্যাম তুলসী, কিন্তু এখানকার তুলসী হলো বন তুলসী এবং মনে করা হয় এই তুলসীর গাছগুলো আসলে এক একজন গোপী। ওনারা দিনের বেলা তুলসীর গাছ রূপে থাকেন এবং আজও প্রতি রাত্রে তুলসীর গাছ থেকে গোপীর রূপ ধারণ করে কৃষ্ণের সঙ্গে মহারাসলীলায় অংশগ্রহণ করেন। এই নিধিবনেই দেবাদিদেব মহাদেব ভগবান শিবজি গোপীর রূপ ধারণ করে মহারাসলীলায় অংশগ্রহণ করেছিলেন, কিন্তু সবাই মহাদেবকে চিনতে পেরে গেছিলেন। তখন মহাদেব গোপেশ্বর মহাদেব নামে এই নিধিবনেই প্রতিষ্ঠা হয়ে যান। নিধিবন থেকে বেরিয়ে প্রায় 300 মিটার পায়ে হেঁটে আমরা ওই গোপেশ্বর মহাদেবের দর্শনের জন্য গেছিলাম। গোপেশ্বর মহাদেব হলো আমাদের 6 নম্বর দর্শনীয় স্থান। আপনারা এখন ভার্চুয়ালি গোপেশ্বর মহাদেবের দর্শন করছেন। গোপেশ্বর মহাদেব দর্শনের পরে আমাদের 7 নম্বর দর্শনীয় স্থান হলো শ্রী রঙ্গনাথজি মন্দির। এটি হলো বৃন্দাবনের সবথেকে বড় মন্দির। মন্দিরের বাইরে আপনারা রাজস্থানী স্টাইল দেখতে পাবেন এবং ভেতরটি দক্ষিণ ভারতের মন্দিরের মতো দেখতে। মাদ্রাসের রঙ্গনাথ মন্দিরের আদলে এই মন্দিরটি ডিজাইন করা হয়েছে। 1851 সালে সতীশ গোবিন্দ দাস এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরের মধ্যে আপনারা সোনার তৈরি হাতি, ঘোড়া, পালকি দেখতে পাবেন এবং কাঁচ দিয়ে তৈরি এখানে একটি শীষমহলও আছে। মন্দিরের মেন অ্যাট্রাকশন হলো সোনার তৈরি এই বিশাল তাল গাছ এবং এই মন্দিরে বিরাজমান অনেক দেবতার সঙ্গে ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণু হলেন এখানকার প্রধান দেবতা। রঙ্গনাথজি মন্দির থেকে বাইরে বেরিয়ে বাঁ দিকে খানিকটা দূর পায়ে হেঁটলেই আপনারা পৌঁছে যাবেন গোবিন্দ দেবজি মন্দিরে। 1590 জয়পুরের রাজা মানসিংহ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটি প্রথমে 7 তলা বিশিষ্ট ছিল এবং এই মন্দিরের উপরে ছিল একটি বড় প্রদীপ, যেটার আলো দিল্লি আগ্রা পর্যন্ত দেখা যেত। কিন্তু মোগল সম্রাট ঔরঙ্গজেব উপরের 4টি তলা এবং প্রদীপ ভেঙে ফেলেছিলেন এবং এই মন্দিরের গর্ভগৃহ বারুদ দিয়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন। এর পরের মন্দির কাত্যায়নী মন্দির যাওয়ার জন্য আমরা রিক্সা ধরেছিলাম। রঙ্গনাথ মন্দির থেকে এই কাত্যায়নী মন্দিরের দূরত্ব হলো প্রায় 1 কিলোমিটার। এটি মা সতীর 51 শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ। এখানে মা সতীর কেশ পতিত হয়েছিল। কাত্যায়নী মন্দির থেকে বেরিয়ে আমরা আরেকবার রিক্সা ধরলাম এবং পৌঁছে গেলাম 9 নম্বর মন্দির পাগলা বাবা মন্দিরে। এই মন্দির হলো বৃন্দাবনের সবথেকে উঁচু মন্দির। এই মন্দিরের উচ্চতা হলো 221 ফিট। 1969 কলকাতা হাইকোর্টের জাজ লীলানন্দ ঠাকুর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরের প্রধান দেবতা হলেন রাধা কৃষ্ণ। পাগলা বাবা মন্দির থেকে বেরিয়ে রিক্সা ধরে আমরা পৌঁছলাম কেসি ঘাট। এটি হলো আমাদের 10 নম্বর ধার্মিক স্থল।
ভগবান কৃষ্ণ কেশী নামক রাক্ষসকে এই কেশীঘাটেই বধ করেছিলেন এবং বধ করার পরে এই যমুনা নদীতে স্নান করেছিলেন। আপনারা চাইলে এই কেশীঘাটে বোটিং করতে পারেন। বোটিংয়ের জন্য আপনাকে জনপ্রতি 40 টাকা করে দিতে হবে। প্রতিদিন সন্ধ্যে 7টায় এখানে আরতি হয়ে থাকে। আপনারা চাইলে এই আরতিতে অংশগ্রহণ করতে পারেন। সন্ধ্যে প্রায় 7টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম শ্রী গৌরী গোপাল বৃদ্ধাশ্রমে। এটি হলো অনিরুদ্ধ মহারাজের বৃদ্ধাশ্রম। প্রতিদিন অনিরুদ্ধ মহারাজ এখানে ভগবানের নাম গান করে থাকেন। আপনারা চাইলে ইনার বৃদ্ধাশ্রমে ডোনেশন দিতে পারেন এবং এখানে প্রতিদিন সকাল থেকে রাত্রি অবধি ভান্ডারার মাধ্যমে হাজার হাজার ভক্তকে ভোজন করানো হয়ে থাকে। রাত্রিবেলা আমরা এখানে প্রসাদ ভোজন করেছিলাম এবং এখানকার প্রধান দেবতা হলেন লক্ষ্মী এবং নারায়ণ। পরের দিন সকালবেলা হোটেল থেকে একটি ই রিক্সা বুক করে আমরা পৌঁছে গেছিলাম বৃন্দাবনের সুন্দর ইস্কন মন্দিরে। এটি বৃন্দাবনের অন্যতম সুন্দর একটি মন্দির। মন্দির যতক্ষণ খোলা থাকে ততক্ষণই মন্দিরে ভজন কীর্তন হয়। আপনারা চাইলে মন্দিরের ভজন কীর্তনে অংশগ্রহণ করতে পারেন। ইস্কন মন্দির দর্শন করে প্রায় 200 মিটার পায়ে হেঁটে আমরা পৌঁছলাম প্রেম মন্দির। প্রেম মন্দিরে আপনারা বড় লাগেজ ব্যাগ এবং ক্যামেরা ট্রাইপড নিয়ে প্রবেশ করতে পারবেন না, কিন্তু মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন। প্রেম মন্দির করিডোর টোটাল এরিয়া হলো প্রায় 55 একর। 14 জানুয়ারি 2001 জগৎগুরু কৃপালু মহারাজ এই সুন্দর প্রেম মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন এবং 17 ফেব্রুয়ারি 2012 এই মন্দিরটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছিল এবং এই মন্দিরটি পাবলিকলি সবার জন্য খুলে দেওয়া হয়েছিল। এই মন্দিরটি গুজরাটের সোমনাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এবং মন্দিরের বাইরেটা যতটা সুন্দর, ভেতরটা তার থেকে বেশি সুন্দর। এই মন্দিরে বিরাজমান রাম, সীতা এবং লক্ষ্মী নারায়ণ। প্রেম মন্দির দর্শনের পরে 500 টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করে আপনারা যেতে পারেন ভান্ডির বন, যেখানে রাধাকৃষ্ণের বিবাহ সম্পন্ন হয়েছিল। এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আমরা 4 ধাম দর্শন করব এবং গোকুল বারসানার সমস্ত ধার্মিক স্থলগুলো ঘুরে দেখব।